প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে উপস্থাপন করছি। ৩ নাম্বার লেকচার। তো ২ নাম্বার লেকচারে আমরা জি এর যে ভেরিয়েশন হয় সেটা হচ্ছে ৩টা কারণ আমরা ওখানে দেখেছিলাম। একটা হচ্ছে তোমার পৃথিবীর আকৃতিগত কারণ। ২ নাম্বার কারণ আমরা দেখেছিলাম যে উচ্চতার কারণ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে যাই সেক্ষেত্রে জি এর মান কমে, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা গভীরে তথা ভিতরের দিকে যাই সেক্ষেত্রে জি এর মান কমে। তার মানে জি এর মানটা সবচেয়ে বেশি কোথায়? উত্তর হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে। তাহলে পৃথিবীর জি পৃষ্ঠে স্যার। জি এর মানটা সবচেয়ে বেশি। এরপরে যদি আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যাই তাহলেও জি এর মান কমে যায়, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরের দিকে গেলেও জি এর মান কি হয়ে যায়? কমে যায়। এবং আমরা এটাও দেখেছিলাম যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা একদম সেন্টারে যাই সেক্ষেত্রে তোমার জি এর মানটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। যে পর্যন্ত গতদিনে আমরা লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত কিন্তু আমরা করেছিলাম। তো আজকে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আমরা পড়েছিলাম তার একটা সামারি আমরা এখানে ড্রয়িং করব। সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বনাম দূরত্ব লেখচিত্র, অর্থাৎ জি বনাম আর লেখচিত্র। তো সেটা করার জন্য দেখো গতদিন আমি কয়েকটা পয়েন্ট আমি লিখেছিলাম, এটা একটু মনে করতে পারো কিনা তোমরা একটু দেখো। আমি এখানে একটা পয়েন্ট লিখতেছি, তোমরা বলতে পারো কিনা, যে পারো সে বলবে। দেখো আমি এখানে পয়েন্টটা লিখতেছি যে জি সমানুপাতিক 1/d², এটা একটা সমীকরণ। আরেকটা ইনইকুয়ালিটি বলা হয়, সমীকরণ বলা হচ্ছে। আর আরেকটা সমীকরণ হচ্ছে তোমার জি সমানুপাতিক ডি ছিল। এখন এই বামেরটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় এবং ডানেরটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় এটা গতদিনে ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলো কে পারবে? স্যার এই বামেরটা স্যার পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে, আর ডানেরটা পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরের দিকে গেলে। আচ্ছা, বামেরটা ভেরি গুড। বামেরটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে, আর ডানেরটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরে গেলে। তো এই যে আমরা যেখানে ডি লিখেছি না, এই ডিটাকে আমরা আর হিসাবে এখানে ডিনোট করব। ঠিক আছে, আমরা দূরত্বকে আমরা ওখানে ডি দিয়ে প্রকাশ করেছিলাম। তো তার মানে আমরা এখানে লিখতে পারি না যে জি সমানুপাতিক কি লিখতে পারি আমরা 1/ডি এর পরিবর্তে আর লিখতে পারি r²। তাহলে বামেরটাও কি হবে? জি সমানুপাতিক আর হবে। তো এখন তার মানে এই বামে যেটা আছে সেটা হচ্ছে তোমার বাহিরে, পৃথিবীর পৃষ্ঠ হতে কোথায়? বাহিরে। আর ডানেরটা কোথায়? সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে কোন দিকে যাব আমরা? ভেতরে। তাহলে একটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে বাহিরে বামেরটা, আর ডানেরটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরের দিকে। তো সেই ক্ষেত্রে দেখো উভয় ক্ষেত্রে কিন্তু জি এর মান কমে। এখন আমরা এটা লেখচিত্র যদি করতে চাই তাহলে দেখো আমি এখানে সুন্দর করে একটা লেখচিত্র ড্রয়িং করতেছি। তোমরা বুঝতে না পারলে আমাকে বলবে সাথে সাথে। আচ্ছা, এই অ্যাক্সিস বরাবর দূরত্ব আর, এই অ্যাক্সিস বরাবর হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর অভিকর্ষের ত্বরণ জি, আর এইটা হচ্ছে মূল বিন্দু 0। আচ্ছা বলো তো পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা কত বলো তো? স্যার 0। 0। তাহলে এটা লেখের কোন পয়েন্ট আমরা দেখাবো বলো? পৃথিবীর কেন্দ্রে তাহলে এখানে আর কত হয়ে যায় বলো? আর মূল বিন্দু থেকে শুরু। তাহলে এটা মূল বিন্দু থেকে শুরু হলো। আচ্ছা এবারে দেখো তো পৃথিবীর কেন্দ্রে এটা হচ্ছে জি এর মান 0। ঠিক আছে, আমি যদি বাম দিকে একটা চিত্র ড্রয়িং করি, এটা হচ্ছে তোমার পৃথিবী। হ্যাঁ, পৃথিবীর যে মাঝখানে যে সেন্টার, এই ও বিন্দুতে কত হয়ে গেল? জি এর মানটা 0 হলো, যেটা আমরা এই লেখের মূল বিন্দুতে আমরা ডিনোট করলাম। এই পয়েন্টে জি এর মানটা কত হবে? 0 হবে। জি ইজ ইকুয়াল টু 0। এবারে যদি আমরা পৃথিবীর এই সেন্টার থেকে আমরা যদি আস্তে আস্তে পৃষ্ঠের দিকে যেতে থাকি তাহলে কি হবে বলো? তোমরা নিজেরা একটু বলো। জি এর মান বৃদ্ধি পাবে। জি এর মান বৃদ্ধি পাবে কোন সমীকরণ অনুসারে? বামেরটা না ডানেরটা? স্যার ডানেরটা স্যার। ডি সমানুপাতিক আর। তার মানে সেক্ষেত্রে কি হবে বলো তো? এটা কি বক্ররেখা হবে না স্ট্রেট লাইন হবে? স্ট্রেট লাইন হবে। এটা সরল রেখা মূল হবে। তার বিন্দু মানে থেকে সরলরেখা এই হবে। পর্যন্ত আমরা ধরে চলে এলাম। আচ্ছা এখন এই পয়েন্টে এসে আমরা পেলাম, এইটাকে আমরা নামকরণ করতেছি এখানে ছোট হাতের আর, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে বলো তো এই বিন্দুটা কোথায় অবস্থান করতেছে বলো? স্যার ভূপৃষ্ঠে। এই পয়েন্টে যে জি এর মান সেটা অ্যাকচুয়ালি কোথায়? এই পয়েন্টে যে জি এর মানটা পাবো সেটা কোন জায়গার জি এর মান? সেটা হচ্ছে ভূপৃষ্ঠের। আমরা এই পয়েন্টের জি এর মানটা আমরা পেয়ে যাব। এটা বুঝতে পেরেছে কিনা এইটা বলো? তাহলে এটা হচ্ছে এই অংশটা হচ্ছে ভিতরে। ঠিক আছে, পৃথিবীর ভিতরে। এরপরে পৃষ্ঠে এসে জি এর মান সর্বোচ্চ হলো। এরপরে যখন আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে বাহিরের দিকে যাব খেয়াল করো, তখনও জি এর মান কি হবে? কমে যাবে। তো জি এর মান যে এখন কমে জি যাবে স্যার। তাহলে সেক্ষেত্রে কিভাবে কমবে বলো? জি সমানুপাতিক আর স্যার স্কয়ার না বর্গের ব্যস্তানুপাতিক হারে। সমানুপাতিক 1/r², বর্গের ব্যস্তানুপাতিক হারে। তাহলে এটা কি সরল রেখা হয় না বক্ররেখা হয় বলো?
স্যার বক্ররেখা। বক্ররেখা হবে, তার মানে এখান থেকে জি এর মানটা কি হবে, আস্তে আস্তে কমে যাবে, এইরকম বক্ররেখা পাওয়া যাবে এইরকম। এদিকেও একটা পয়েন্ট এসে কি হবে, জি এর মানটা শূন্য হবে, তো সেটা আমাদের দেখানোর প্রয়োজন নাই। তো বামের এই অংশটা হচ্ছে ভিতরে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে তোমার পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এটা পৃথিবীর পৃষ্ঠ। আর ডান দিকের যে অংশটা আছে সেটা হচ্ছে তোমার পৃথিবীর কোথায়, বাহিরে, বাহিরে। তো দেখো তো এই লেখচিত্রটার ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বলো। সেন্টারে পৃথিবী, জি এর মানটা শূন্য, এরপরে আর এর মান বৃদ্ধি পেতে থাকলে জি এর মান বাড়তে বাড়তে তোমার এই পৃষ্ঠে এসে সর্বোচ্চ হবে। এরপরে যদি আমরা আর এর মান বৃদ্ধি করতে থাকি তখন আবার জি এর মানটা কি হবে, কমে যাবে। এই লেখচিত্রের ব্যাপারটা কি পরিষ্কার বুঝতে পেরেছো সবাই? জি স্যার। স্যার দ্বিতীয় ক্ষেত্রে স্যার যদি জি জিরো হইতে হয় স্যার, তাহলে তো ইনফিনিটি হয়ে যাচ্ছে না স্যার, আরটাকে হ্যাঁ, আর প্লাস একটা সময় জি শূন্য হয়ে যাবে, সেটা তোমার অনেক দূরে গিয়ে শূন্য হয়ে যাবে, সেটা দেখানোর লেখে প্রয়োজন নাই। এই জন্য আমরা এখানে স্পর্শ করাই না, এটা একটা পয়েন্টটা কিন্তু আমরা স্থির রেখে দিয়েছি, ইনফিনিটি হবে। হ্যাঁ, তো সেদিকে আমাদের যাওয়ার দরকার নাই। একটা পয়েন্ট অসীমে গেলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অসীম মানে হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় যে ক্ষেত্রটা আছে, ক্ষেত্রের বাইরে গেলে তোমার কি হয়ে যাবে, জি এর মানটা শূন্য হয়ে যাবে। তো সেটা এখানে লিখে দেখানোর প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে তিনটা পয়েন্ট আমরা ইন্ডিকেট করেছি, যে ভিতরে কেমন হয় জি এর ভেরিয়েশনটা, পৃষ্ঠে কি হয় আর বাহিরে কি হয়। এই হচ্ছে তোমার এই লেখটা। তো এই লেখ থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন করা হয় পরীক্ষায়, যেমন আমি যদি এখানে একটা প্রশ্ন করি তোমাদের, এখানে সৃজনশীল প্রশ্ন হয় পরীক্ষায়, ধরো এটা আর এটা হচ্ছে তোমার ছোট হাতের জি, এইরকম একটা তোমার লেখচিত্র এখানে ড্রয়িং করা হচ্ছে। আচ্ছা, এখন তোমার এখানে ডট ডট দেওয়া হলো। তো এই পয়েন্টে এখানে বলা আছে, ধরো তোমার এই পয়েন্ট, তো ধরো তোমার এখান থেকে এই পয়েন্টের দূরত্বটা কত, এটা ধরো তোমার বলা আছে, ধরো তোমার 2 কিলোমিটার, ঠিক আছে। আর এখানে আর একটা পয়েন্ট আমি নিলাম, ধরো তো তোমার এখান থেকে এই পয়েন্টে যে দূরত্ব সেটা বলা আছে তোমার 3 কিলোমিটার, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার 3 কিলোমিটার। এই, তাহলে এখন দেখো তোমার এই 3 কিলোমিটারের এই পয়েন্টটা, অর্থাৎ আমরা যদি এই পয়েন্টটাকে নামকরণ করি ধরো এ বিন্দু, তো এ বিন্দুতে জি এর মান কত বের করা যাবে বলো তো? এ বিন্দুতে আমরা জি এর মানটা বের করতে চাই, তো বের করার জন্য কি পদ্ধতি অবলম্বন করব আমরা বলো? স্যার পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে যে সূত্রটা ব্যবহার করি সেটা ব্যবহার করি। ভেরি গুড, তাহলে এই কনসেপ্ট গুলো দেওয়া হয়ে গেছে, অঙ্কগুলো তোমরা করে নিবে। একইভাবে আমরা এই যে সেন্টার থেকে 2 কিলোমিটার দূরত্বে জি এর মানটা বের করতে চাই, তাহলে ওই যে গভীরে যাওয়ার ক্ষেত্রে যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলা ব্যবহার করে তোমাদের জি এর মানটা বের করতে হবে। তো এই লেখচিত্র দিয়ে কিন্তু অনেক সময় সৃজনশীল প্রশ্ন হয়, এই সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা বাসায় করবে। আরেকটা প্রশ্ন এখানে হয় যে ওই যে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বিভব কিভাবে, তড়িৎ না, মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভব কিভাবে বের করতে হয়। তো মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় বিভব বের করার যে টেকনিক সেটা আমরা আগামী ক্লাসে পড়াবো তোমাদের, আজকের ক্লাসে আমরা পড়াবো না। তো মোটামুটি আমরা এই তথ্য থেকে আমরা জি এর যে ভেরিয়েশন হয় ভিতরে এবং বাহিরে, কিভাবে ভেরিয়েশন হয়, পরিবর্তনটা হয়, তার লেখচিত্র আমরা আজকে ড্রয়িং করলাম, এবং সেই লেখ থেকে যে প্রশ্ন হতে পারে সৃজনশীল সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা ধারণা দিলাম। আচ্ছা, এবারে 3 নাম্বার আর একটা গুরুত্বপূর্ণ, 4 নাম্বার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের কারণে কিন্তু জি এর মানের একটা ভেরিয়েশন হয়। এটা খুবই শর্টকাট আমি দেখাবো। পৃথিবীর ঘূর্ণনের কারণে, বলো তো পৃথিবীটাকে স্থির না ঘূর্ণনশীল বলো? পৃথিবীর ঘূর্ণনশীল। পৃথিবীর ঘূর্ণনের কারণে, যেটাকে আমরা আইন্দ্রিক গতি বলি আর কি, অর্থাৎ যার কারণে দিন রাত তৈরি, ঘূর্ণনের কারণে কারণে জি এর মানের ভেরিয়েশন, শর্টকাটে আমরা লিখলাম ঘূর্ণনের কারণে। আচ্ছা, তো বলো তো পৃথিবী যখন ঘুরছে, এটা আমি যদি একটা চিত্র ড্রয়িং করি এখানে, বড় করে আমি এখানে একটা চিত্র ড্রয়িং করতেছি, খেয়াল করো। এটা হচ্ছে ধরো আমাদের সেই পৃথিবী, হ্যাঁ। তো পৃথিবীর আমরা যদি এখানে ইকুয়েটর দেখাতে চাই, অর্থাৎ আমাদের যে তোমার ভৌগোলিক যে মেরুগুলো আছে, এই মেরুগুলো যদি দেখাতে চাই, বলো তো পৃথিবী কাকে কেন্দ্র করে ঘুরছে, কোন দিক থেকে কোন দিকে বলো? এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। তো বলো তো পৃথিবী কাকে কেন্দ্র করে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, কে বলতে পারে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার পৃথিবীটা হেলানো ভাবে ঘুরে, হেলানো। স্যার পশ্চিম থেকে পূর্বের দিকে। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, কাকে কেন্দ্র করে সেটা বল। এগুলো তো সিম্পল জিনিস, তোমাদের জানা কথা।
উত্তর দক্ষিণকে কেন্দ্র পৃথিবীর করে কেন্দ্র পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এই পৃথিবীটা, ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে তোমার সেন্টার, পৃথিবীর সেন্টার হচ্ছে এইটা। তো ধরো পৃথিবীর ঘূর্ণনের কারণে তাহলে কি হয়, পৃথিবী যেহেতু ঘুরছে তাহলে এখানে কি বলের প্রয়োজন বলো তো? কেন্দ্র বিমুখী বা কেন্দ্রমুখী বলের প্রয়োজন। যে কোনো ঘূর্ণন গতির কারণে কোন বলের প্রয়োজন হয় বলো? কেন্দ্রমুখী বল। এই কনসেপ্ট গুলো জি স্যার। মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা এখন এই সেন্টার থেকে আমরা এই জায়গায় একটা পয়েন্ট আমরা ইন্ডিকেট করতেছি, এটা কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, এই অ্যাঙ্গেলটাকে আমরা নামকরণ করলাম ল্যামডা। তুমি থেটাও নামকরণ করতে পারো, হ্যাঁ, বইগুলোতে ল্যামডা দিয়ে প্রকাশ করেছে, তুমি ল্যামডার পরিবর্তে থেটা লিখতে পারো, কোনো সমস্যা নেই, থেটা দিয়েও প্রকাশ করা যাবে। তাহলে আমরা এই পয়েন্টে কি বের করতে চাচ্ছি, জি এর ভেরিয়েশনটা বের করতে চাচ্ছি এই পয়েন্টটায়। আচ্ছা, এখন তোমার এই পয়েন্টে ধরো একটা বস্তু আছে, ঠিক আছে? এই বস্তু যেমন আমরাই তো পৃথিবী পৃষ্ঠে অবস্থান করছি, তাই না? এই পৃষ্ঠে অবস্থান করছি, তাহলে আমরাও কিন্তু পৃথিবীর যে সেন্টার সেটাকে কেন্দ্র করে আমরা ঘুরছি। তো ধরো ল্যামডা ডিগ্রি অক্ষাংশে এখানে একটা বস্তু আছে। তো বলো তো এই বস্তুটার ভর যদি এম হয়, ছোট হাতের এম হয়, তাহলে পৃথিবী তাকে একটা বলে তার কেন্দ্রের দিকে টানবে না? সেই বলটা কত বলো? সে বলটা হচ্ছে তোমার এমজি। এমজি স্যার বলে, ওজন তার। হ্যাঁ, জি স্যার। ওজনটা এই ওজনের সেটা তোমার পৃথিবীর সেন্টার ওই বস্তুকে তার কেন্দ্রের দিকে টানবে। আচ্ছা, এখন আমরা গাণিতিক সুবিধার জন্য এখানে আমরা আরেকটা বৃত্ত তৈরি করব, এইরকম একটা বৃত্ত তৈরি করব উপরে এই জায়গাটা, এই পয়েন্টটাতে। এখানে দেখো 3 ডাইমেনশনাল পিকচার আমার এখানে দেখানো ওইভাবে সম্ভব না, এখানে আমি আরেকটা বৃত্ত কল্পনা করতেছি, এটা গাণিতিক সুবিধার জন্য এটা করা হচ্ছে। তো এই বৃত্তের যে ব্যাসার্ধ, এই যে উত্তর দক্ষিণকে কেন্দ্র করে যে ঘুরছে, এই ব্যাসার্ধটাকে আমরা নামকরণ করলাম। তো এই পয়েন্টগুলোকে আমরা নামকরণ করি, এটা ও, এইটাকে নামকরণ করলাম পি, আর এইটাকে আমরা নামকরণ করলাম কিউ। তাহলে এই যে পি কিউ যেটা, এটাকে বলা হচ্ছে ছোট হাত, এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে এই পি কিউ পয়েন্টে যে বস্তুটা আছে সেটা এই ছোট হাতের আর যে ব্যাসার্ধ আমরা কল্পনা করলাম, এটা গাণিতিক সুবিধার জন্য আমরা এটা কল্পনা করতেছি, আলটিমেটলি আর ছোট হাতের আরটাকে আমরা সরিয়ে দিব। তো এই ছোট হাতের আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তো ঘোরার কারণে তোমার ঘূর্ণনের কারণে কি এখানে একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হবে, এই কেন্দ্র বিমুখী বলটাকে নামকরণ করা হলো এফসি, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো এই অ্যাঙ্গেলটা যদি ল্যামডা হয় তাহলে উপরের এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? অর্থাৎ পি কিউ ও, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? ল্যামডা হবে। স্যার ল্যামডা। আচ্ছা, এবারে বলো তো ও থেকে কিউ এই দূরত্বটাকে আমরা কি নামকরণ করতে পারি বলো? ক্যাপিটাল আর, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ও থেকে কিউ, জি স্যার। সেন্টার থেকে কিউ। আচ্ছা, এখন আমরা এই ও কিউ রেখাটাকে আমরা পিছনের দিকে বর্ধিত করে দিলাম। বলো তো এইটা যেহেতু ল্যামডা, তাহলে তার বিপরীত অ্যাঙ্গেল এটাও কি হবে? ল্যামডা হবে। জি স্যার, জি ল্যামডা স্যার। হবে। তাহলে দেখো এই এফসি কিন্তু এই কেন্দ্র বিমুখী বল এই দিকে কাজ করতেছে, তাহলে এফসি দুটো উপাংশে ভাগ হয়ে যাবে। একটা এই বরাবর তোমার এফসি, এফসি কস থিটা, আমাদের কস থিটা না কস ল্যামডা লিখবো, আর এই বরাবর আর একটা উপাংশ তৈরি হবে তার 90 ডিগ্রি বরাবর, যেটা আর কি এই বরাবর যেটা, সেটা হচ্ছে তোমার এফসি সাইন থিটা। তো সেটা আমাদের প্রয়োজন নাই, আমাদের এই অংশটা শুধু প্রয়োজন, এফসি কস থিটা। কস থিটা কেন এসছে বুঝছো তো? কস ল্যামডা যেটা বলছি আমরা, কেননা এফসি এই রেখার সাথে তোমার ল্যামডা কোণ তৈরি করেছে, যার সাথে কোণ তৈরি করে সেই বরাবর কোন উপাংশ? আনুভূমিক উপাংশ, রাইট? এই জন্য তোমার সেটা হচ্ছে এফসি কস ল্যামডা। তাহলে বলো তো এখন আমাকে, যে তোমার এই পয়েন্টে যে কিউ পয়েন্টে যে এম ভরে বস্তুটা আছে, এই বস্তুটার উপরে এই বরাবর কয়টা বল কাজ করছে? দুইটা, একটা কেন্দ্রের দিকে এমজি আর একটা কেন্দ্রের বাহিরের দিকে সেটা হচ্ছে এফসি কস ল্যামডা। তাহলে এই কিউ পয়েন্টে যে বস্তুটা আছে সেই বস্তুটার উপরে কার্যকর বলটা কত বলো? কে বলতে পারে? স্যার এমজি মাইনাস এফ কস আলফা। ভেরি গুড, একজন বলতে পেরেছে, ধন্যবাদ তোমাকে। তাহলে তার উপরে কার্যকর বল দ্যাট ইজ তোমার এফ ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম জি মাইনাস এফ সি কস কস থিটা। কি কস ল্যামডা লিখতে হবে, আমরা ল্যামডা লিখেছি এখানে। আচ্ছা, কেন মাইনাস করলাম এটার ব্যাখ্যা আর এখন দেওয়ার সময় নয়, এগুলো তোমার অলরেডি আগে ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে, যেটা পরস্পর বিপরীত দিকে, এই জন্য একটা থেকে আরেকটা মাইনাস করা হয়েছে। আচ্ছা, এবারে এফ ল্যামডার পরিবর্তে আমরা লিখবো এম ইন্টু জি ল্যামডা, জি ল্যামডা, অর্থাৎ এই যে তোমার এই কিউ পয়েন্টে যে কার্যকর যে বলটা সেটাকে আমরা নামকরণ করেছি ল্যামডা ডিগ্রি অক্ষাংশে যেহেতু অবস্থিত, এই জন্য আমরা সেই কার্যকর বলটাকে আমরা নামকরণ করেছি এফ ল্যামডা। তো সেই এফ ল্যামডা মানে কত? এম ইন্টু জি ল্যামডা, এম তো পরিবর্তন হবে না, জি এর পরিবর্তন হবে, এই জন্য এখানে জিটাকে আমরা লিখেছি জি ল্যামডা। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম জি মাইনাস, আচ্ছা এফসি মানে এফসি এর একটা ফর্মুলা আছে, এটা মনে আছে কিনা তোমরা একটু মনে করো। এফসি ইকুয়াল টু কি? এম ভি স্কয়ার ডিভাইডেড কত বলো? ছোট হাতের আর আর
তাহলে ফাইনালি জি আমরা স্যার। এখান থেকে আরেকটা ফর্মুলা লিখতে পারি m ওমেগা স্কয়ার r। দেখো তো এটা মনে পড়ে কিনা? ওই যে জি v স্যার। v জি ইকুয়াল টু স্যার, জি ওমেগা স্যার। আর রৈখিক দ্রুতি আর কৌণিক দ্রুতির মধ্যে যে রিলেশন সেটা অ্যাপ্লাই করলে এই ফর্মুলাটা তৈরি হয়। তাহলে এফসি এর পরিবর্তে আমরা এখানে ফাইনালি লিখব m ওমেগা স্কয়ার ছোট হাতের r ইনটু, আর এখানে কিন্তু cos ল্যামডা এখানে লিখে দাও cos ল্যামডা। এবার আমরা ছোট হাতের r কিন্তু ওখানে ছোট একটা r ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ কল্পনা করেছিলাম। তো এই ছোট হাতের rটাকে আমরা সরিয়ে দিব ইন টার্মস অফ ক্যাপিটাল R, কেননা ক্যাপিটাল আরটা আমাদের জানা আছে, পৃথিবীর ব্যাসার্ধটা জানা আছে। তো কে বলতে পারে বলো, পি ও কিউ ত্রিভুজ থেকে যদি আমরা আর সমান লিখতে চাই তাহলে কি লেখা যায় বলো? স্যার আর cos ল্যামডা ক্যাপিটাল আর। ভেরি গুড। ছোট হাতের আর ইকুয়াল টু আর cos ল্যামডা, অর্থাৎ ওই যে cos ল্যামডা ইকুয়াল টু কত? cos থিটা মানে কি? sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তো cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তো ভূমিটা কোনটা বলো? এখানে এই পি পি ও কিউ এই ত্রিভুজের ভূমি কোনটা? এগুলো কি বলার প্রয়োজন আছে? বলো, জি পি না ও স্যার। কিউ ত্রিভুজের ভূমি কোনটা বলো? ভূমি কোনটা? স্যার আর। স্যার আর দুইটা আর আছে, ইন্ডিকেট করে বলো। স্যার 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 স্মল আর স্মল আর। স্যার। হ্যাঁ, স্মল আর। তাহলে স্মল আর ডিভাইডেড অতিভুজ কি? ক্যাপিটাল আর। তাহলে স্মল আর সমান কত হবে? ক্যাপিটাল আর ইনটু cos ল্যামডা। এগুলো তো অনেক আগের পড়া জি স্যার। তোমাদের, এগুলো তো তোমাদের মুখস্থ থাকবে। এই যে আমরা এখানে ছোট হাতের এই আরটাকে কিন্তু আমরা এখন সরিয়ে দিব ক্যাপিটাল আর cos ল্যামডা দিয়ে। তাহলে ফাইনালি এবং আরেকটা কাজ আমরা এখানে সরাসরি করতে পারি, বলো তো উভয় পক্ষ থেকে কি যেন একটা এলিমিনেট হয়ে যাবে এখানে, বলো স্যার কোনটা? এম গুলো কমন স্যার নিয়ে এম। এম একবারে আমি করি। হ্যাঁ, তাহলে এখানে জি ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ছোট হাতের জি মাইনাস এম তো বাদ হয়ে গেল, তাহলে এখানে ওমেগা স্কয়ার আই ছোট হাতের আর এর মানটা আমরা প্রয়োগ করব। ছোট হাতের আর এর মান কত? জি স্যার আর কজ। আর cos ল্যামডা। তাহলে জি স্যার। ফাইনালি আমার এখানে কি তৈরি হচ্ছে? স্যার আর cos স্যার স্কয়ার আর ল্যামডা। কজ স্কয়ার ল্যামডা। হ্যাঁ, আর একবারে আমি করতে চাচ্ছি, তাহলে cos ল্যামডা আগে থেকে একটা আছে আর এখানে আর এর সাথে cos ল্যামডা এখানে এসেছে, তাহলে ফাইনালি cos স্কয়ার ল্যামডা। দেখো তো এই সমীকরণটার ব্যাপারে সবার কোনো জিজ্ঞাসা আছে কিনা বা বুঝতে পেরেছে কিনা এটা আমাকে বলো। কিছুই না, আমরা এখানে কেন্দ্র বিমুখী বলটাকে দুটো অংশে ভাগ করেছি। আমাদের একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ ওটা প্রয়োজন নাই, আমার স্পর্শক বরাবর এই বলটা কাজ করবে, যেটা গতির দিক পরিবর্তন করতেছে, মানে ট্যানজেনশিয়াল ফোর্স যেটা। তো সেটা আমাদের প্রয়োজন। আমাদের তোমার সেন্টার বরাবর যে বলটা কাজ করতেছে, সেন্টার বরাবর দুইটা বল আছে, একটা হচ্ছে সেন্টারের দিকে তার ওজন আর বাহিরের দিকে হচ্ছে এফসি cos ল্যামডা। তাহলে কি পয়েন্টে বস্তুটার উপরে কার্যকর বল কত হবে? তাহলে আমরা ওই যে ওজন থেকে ওইটা মাইনাস করে দিব এফসি cos ল্যামডা। এবার আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে সাইড টাইড চেঞ্জ করে আমরা ফাইনালি এই ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম। এখন বলো এই যে এই ছোট হাতের জিটা কোথাকার বলো? এটা কোথায়? পৃথিবীর পৃষ্ঠে। স্যার ভূপৃষ্ঠের উপরে। ভূপৃষ্ঠের 9.8 স্যার। আচ্ছা, এখন বলো তো এখানে এই যে ল্যামডাটা এসছে, ওমেগা তো আসলে কৌণিক বেগ, আর তো পৃথিবীর ব্যাসার্ধ কনস্ট্যান্ট, এই ক্যাপিটাল এই ছোট হাতের জিটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো। তাহলে সেই ক্ষেত্রে এই ল্যামডাটার মান এখানে চিত্রে কি হচ্ছে বলো তো? ল্যামডা কি একই থাকবে না পরিবর্তন হবে বলো? স্যার পরিবর্তন হবে। পরিবর্তন হবে। তাহলে মূল কারণটা কি? আমি মূল ফিজিক্সটা হচ্ছে এই ম্যাথমেটিক্সটা ব্যাখ্যা করার আগে মূল ফিজিক্সটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে যেহেতু পৃথিবী ঘুরছে, তাহলে এই ঘূর্ণনের কারণে আমার একটা বল এখানে যোগান দিতে হয়। সেই বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলকে যোগান কে দিবে? উত্তর হচ্ছে ওই বস্তুটার যে ওজন আছে, এই ওজনটাই হচ্ছে কেন্দ্রমুখী বলে যোগান দিবে। এখন এই কেন্দ্রমুখী বলকে যোগান দিতে গিয়ে ওই বস্তুটার যে ওজন, সেই ওজন থেকে কিছু অংশ ব্যয় হয়ে যায়, অর্থাৎ লুজ হয়ে যায়, বল কমে যায়। তাহলে এই যে তোমার কেন্দ্রমুখী বলকে যোগান দিতে গিয়ে যে তার ওজনটা কমে গেল, এখন বলো তো ওজন কমে গেলে নর্মাল সেন্স থেকে বলো, ওজন কমে গেলে, ওজন তো আমরা জানি W=mg। তো ওজন কমে গেলে অর্থাৎ এই ওজন টোটালটা যদি কমে যায়, তাহলে কি ভর কমে যাবে না জি কমে যাবে বলো? স্যার জি। স্যার জি কমে যাবে। তাহলে জি কমে যাবে। তাহলে জি কেন কমে গেল? উত্তর হচ্ছে ওই যে কেন্দ্রমুখী বলটাকে যোগান দিতে গিয়ে। এইটা হচ্ছে ফিজিক্যাল ব্যাখ্যা। ঠিক আছে, এবার ম্যাথমেটিক্যালি আমরা এখন যেটা দেখব, দেখো এই যে তোমার এখানে বলতো এই যে আমরা এখানে যে ই দিয়েছি, এখানে এইদিকে ইস্ট, ঠিক আছে। তো এই জায়গায় তোমার ল্যামডাটা কত হবে? এই পয়েন্টে ল্যামডা কত হবে বলো? ল্যামডার মানটা কত? স্যার 0 ডিগ্রি। 0। তাহলে ওখানে যদি ল্যামডা 0 হয় তাহলে তোমরা নিজেরাই মনে হয় পারবে। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে ওটা কোথায়? ইস্টে, তাই না? আমরা এখানে নামকরণ করলাম ই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে জি
জি ল্যামডার পরিবর্তে আমরা 0 ডিগ্রি লিখতেছি, দ্যাট ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর ইনটু কজ স্কয়ার 0 ডিগ্রি। তো কজ স্কয়ার 0 ডিগ্রি মানে কত 1, তার মানে ফাইনালি আমরা কি পাচ্ছি জি মাইনাস ওমেগা স্কয়ার আর। দেখো এটা বুঝতে পেরেছি কিনা, জি 0 ডিগ্রি। তাহলে জি এক্ষেত্রে স্যার। দেখো তো ভূপৃষ্ঠে যে জি এর মানটা ছিল সেখান থেকে দেখো তো ওমেগা স্কয়ার আর যেটা হচ্ছে যে ঘূর্ণনের কারণে এই অংশটা তৈরি হচ্ছে, এই অংশটা কি জি থেকে কি মাইনাস হয়ে যাচ্ছে না? তো জি থেকে যদি এই অংশটা মাইনাস হয়ে যায় তাহলে তোমার ওই 0 ডিগ্রি অক্ষাংশে যে জি এর মান সেটা কি ওটাই থাকবে না কমে যাবে বলো? স্যার কমে যাবে। কমে যাবে। এবারে চলে আসো, তাহলে এটা কোন অঞ্চল? ইসটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বিসিবি অঞ্চল। এবারে চলে জি আসো, স্যার, বিশ্ববিদ্যালয় স্যার। আমরা যদি নর্থে চলে যাই, মেরু অঞ্চলে চলে যাই, তো নর্থে গেলে ল্যামডা কত হবে বলো? তোমরা নিজেরা বলো, একটু রেসপন্স করো। নর্থে গেলে ল্যামডা কত? স্যার 90 90 ডিগ্রি। ডিগ্রি। 90 ডিগ্রি। তো তাহলে স্যার এখানে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটা কোথায়? নর্থে। তো সেই ক্ষেত্রে বলো এখন, সেই ক্ষেত্রে জি 90 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর ইনটু কজ স্কয়ার 90 ডিগ্রি। সো হোয়াট ইজ কজ স্কয়ার 90 ডিগ্রি? দ্যাট ইজ ইকুয়াল টু 0। স্যার 0। তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু জি। তার মানে আসলে এখানে এই ঘূর্ণন অংশের যে তোমার অংশটা, ঘূর্ণনের যে অংশটা, সেটা কি এই জায়গায় থাকতেছে ক্যালকুলেশনে বলো, নাকি বাদ হয়ে যাচ্ছে? জি না স্যার বাদ স্যার, হয়ে বাদ যাচ্ছে। হয়ে যায়। তার মানে কেন বাদ হলো? কারণটা হচ্ছে তার মানে আসলে নর্থ পোলে আসলে এখানে ঘূর্ণনের কোনো ক্রিয়া নাই, ঘূর্ণনের কোনো প্রভাব নাই। তার মানে ওখানে কেন্দ্রমুখী বলের প্রয়োজন নাই। এই জন্য তোমার এখানে মেরু অঞ্চলে জি এর মান এখানে সবচেয়ে বেশি, আর বিষুব অঞ্চলে জি এর মান হচ্ছে সবচেয়ে কম। তাহলে যে কোনো ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত হবে এটা কি তোমরা বের করতে পারবে? যেমন আমি যদি বলি যে তোমার অঙ্কে চলে যাচ্ছি আমি, যে ধরো তোমার 25 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত হবে? 25 ডিগ্রি অক্ষাংশে, তাহলে এটা কার মান? ল্যামডার মান। তাহলে কি লিখবে? জি ইকুয়াল জি স্যার। জি ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল ফর্মুলা কি? জি মাইনাস ওমেগা স্কয়ার আর জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। ল্যামডা। আচ্ছা, এখানে দেখো জি তো 9.8, এটা 9.8 মাইনাস ওমেগা মানে কত বলো? 2 পাই ডিভাইডেড টি। ঠিক আছে, তার উপরে কি জি লিখবে? স্যার, স্কয়ার লিখবে ইনটু ক্যাপিটাল স্কয়ার। আর ইনটু কজ স্কয়ার ল্যামডা। তো এখানে বলো ক্যাপিটাল আর এর মান তো আমাদের জানা আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। এবারে টি এর মানটাও তো আমাদের জানা আছে, তাই না? টি মানে কি বলো? আবর্তনকাল। এটা কিন্তু আহ্নিক গতির কারণে যে ঘূর্ণনটা আর কি। তো সেই ক্ষেত্রে পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে যে এটা ঘুরছে, তো সেটা সেক্ষেত্রে আবর্তনকাল কত বলো? টি কত? স্যার 24 ঘন্টা। স্যার 24 ঘন্টা। 24 আওয়ার্স। তো এটাকে কাতে 24 নিয়ে আওয়ার। যাবে? সেকেন্ডে নিয়ে যাবে। সেকেন্ডে নিয়ে যাব স্যার। সেকেন্ডে নিয়ে যাবে ৮৬,৪০০ সেকেন্ড। ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে এটা টি এর মান জানা, আর এর মান জানা, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমার 25 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত বের করতে পারবে কিনা বলো? যে কোনো ডিগ্রি অক্ষাংশে জি এর মান বের করতে জি স্যার, পারবে কিনা পারবো স্যার। এই ফর্মুলা ব্যবহার করে? জি তো স্যার। আমরা যদি জি এর মান বের করতে পারি তাহলে বাকি অন্য কিছু বের করতে পারবো না? জি এর মান বের করতে পারলে তার আমরা ওজন বের করতে পারবো। ওজন ল্যামডা আর ডাব্লিউ ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু এম ইনটু জি ল্যামডা। তাহলে আমরা জি ল্যামডার মান যদি বের করতে পারি তাহলে সেই অক্ষাংশে তার ওজন কত হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো এই পয়েন্টটা বুঝতে পেরেছো কিনা, যে ঘূর্ণনের কারণে যে জি এর ভেরিয়েশনটা হয়, সেই ভেরিয়েশনটা কেন হয়, মূল কনসেপ্টটা কি, কেন হয়? কামাল হাসান বলো, ঘূর্ণনের কারণে জি এর মান কমে যায় কেন? স্যার এই ঘূর্ণন, যে একটা ঘূর্ণনের জন্য স্যার একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয়। আর স্যার এই কেন্দ্রমুখী বলটা যোগান দেয় হচ্ছে স্যার ওজন। এই জন্য স্যার একটু মানে ওজনের লুজ হয়, তার জন্য স্যার ওই জি এর মান কমে যায় স্যার। জি এর মান কমে যায়। ভেরি গুড। আচ্ছা বলো তো, এবারে বলো মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, ঘূর্ণনের প্রভাব দিয়ে ব্যাখ্যা করবা, মানে আকৃতি দিয়ে না, ঘূর্ণনের প্রভাব দিয়ে ব্যাখ্যা করো। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি আর বিষুব অঞ্চলে জি এর মান সবচেয়ে কম কেন? স্যার ওই মেরু অঞ্চলে স্যার ওই মেরু রেখাটাকেই তো স্যার মানে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে স্যার, ওই জায়গার স্থানে ওই বস্তুগুলো স্যার ঘোরে না স্যার, ওই মানে একই স্থানে থাকে সবসময়। হ্যাঁ, মানে এই ওখানে জন্য ঘূর্ণনের কোনো প্রভাব নেই, ওই বস্তুগুলো ওই স্থানেই থাকে, ফলে কেন্দ্রমুখী বল ওখানে তৈরি হয় না, যার জন্য জি এর মান ওখানে সবচেয়ে বেশি। অর্থাৎ তার যে ওজনটা, সেই ওজনটাই ওখানে জি যেটা সেটাই হচ্ছে জি এর মান সবচেয়ে বেশি। আর বিষুবীয় অঞ্চলে কি হচ্ছে, এখানে তোমার ঘূর্ণনের একটা প্রভাব আছে। তো ঘূর্ণনের প্রভাব থাকার কারণে ওজনের কিছু অংশ ওই ঘূর্ণনের প্রভাবকে তথা কেন্দ্রমুখী বলকে যোগান দিতে ওজন কিছুটা হ্রাস পায়, ফলে তোমার ওখানে জি এর মানটাও কমে যায়। So that is the physical explanation as well as a mathematical explanation. তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছো কিনা, যে ঘূর্ণনের কারণে যে জি এর মানের ভ্যারিয়েশন হয়, এই পয়েন্টটা সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো?
এবং এই যে সমীকরণটা বের করা হলো, এই সমীকরণ ব্যবহার করে অঙ্ক কিভাবে করতে হয় তার ধারণা আমি দিয়ে দিলাম। অঙ্কগুলো কিন্তু তোমরা বাসায় আজকে শেষ করে দিবে, অঙ্কগুলো তোমরা করবে। এবং মেরু অঞ্চলে বিষুব অঞ্চলে জি এর মানটা কেমন হয় সেই বিষয়গুলো আমরা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিলাম। এই তো মোটামুটি বিভিন্ন কারণে যে জি এর মানের ভেরিয়েশন হয় সেই পয়েন্টটা আমাদের আজকে শেষ হয়ে গেল। এবারে আমরা গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্টের দিকে যাব, সেটা হচ্ছে দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে তোমার মুক্তি বেগ। মুক্তি বেগ এর নাম থেকে তোমরা কি বুঝতেছো বলো? এটা মহাকর্ষ অধ্যায় পড়ে এসেছি আমরা। মুক্তি বেগ, এটাকে ইংলিশে বলা হয় স্কেপ ভেলোসিটি, ESCAPE, স্কেপ ভেলোসিটি। মুক্তি মানে কি বলো? মুজাহিদুল ইসলাম বলো, মুক্তি মানে কি বলো? পৃথিবীর যে আকর্ষণ, কোন গ্রহ থেকে বের হওয়ার জন্য যেই সর্বনিম্ন বেগটা প্রয়োজন। হ্যাঁ, পৃথিবীর আকর্ষণ থেকে আমরা কোন একটা বস্তুকে যদি মুক্ত করতে চাই, তাহলে ওই বস্তুটাকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করতে যে পরিমাণ বেগ দিতে হয় সেই বেগটাই হচ্ছে মুক্তি বেগ। এখন অনেকগুলো বেগ দিলেও মুক্তি বেগ হতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যে ধরো কোন একটা বস্তুকে আমি উদাহরণ মানে নর্মাল একটা সেন্স দিয়ে ধরলাম যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই বেগটা যদি দেওয়া হয় তাহলে এই বস্তুটা পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাবে, অর্থাৎ উপরের দিকে চলে যাবে, অসীমে চলে যাবে, পৃথিবীর মহাকর্ষের যে ক্ষেত্রটা আছে তার বাহিরে চলে যাবে। আচ্ছা, এখন বলো তো এই 11.2 এর চেয়ে যদি আরো বেশি বেগ দেওয়া হয় তাহলে কি যাবে না? জি স্যার, যাবে স্যার। আচ্ছা, যাবে। তাহলে মুক্তিবেগের ডেফিনেশনে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করা হলে সেটি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যায়, সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। সর্বনিম্ন যে বেগে, সর্বনিম্ন কেন বলা হচ্ছে? কেননা ওই বেগ দিলে তো সে মুক্ত হবেই, কিন্তু ওর চেয়ে যদি আরো বেশি বেগ দিই তাহলে তো সেক্ষেত্রে এমনিতে মুক্ত হয়ে যাবে। এই জন্য মুক্তিবেগের সংজ্ঞাটাই সর্বনিম্ন যে বেগটা সেই বেগটা দিয়ে তোমার এটাকে ডিফাইন করা হয়। তাহলে মুক্তিবেগের ডেফিনিশন হচ্ছে, হ্যাঁ, মুক্তিবেগের ডেফিনিশন হচ্ছে যে সর্বনিম্ন বা সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে সেটি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে কোথায় চলে যাবে বলো? মহাশূন্যে চলে যাবে, আকাশে চলে যাবে। তাহলে সেই বেগটাকে বলা হয় তোমার মুক্তিবেগ। তো মুক্তিবেগের কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বলো? পৃথিবীর আকর্ষণ থেকে কোন একটা বস্তুকে মুক্ত করা, তাহলে মুক্ত করার জন্য মিনিমাম যে বেগটা দিতে হয় সেই বেগটার নামই হচ্ছে তোমার মুক্তিবেগ। বুঝতে পেরেছো? এটা 1 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জ্ঞানমূলক সংখ্যাটা পরীক্ষা আসে, জ্ঞানমূলক হিসেবে পরীক্ষা আসে। এবার আমরা দেখবো মুক্তিবেগের রাশিমালা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখবো। আচ্ছা, তো সেটা বের করার জন্য বলো তো, আমি এই জায়গায় একটা বস্তু নিলাম, ধরো এই বস্তুটার ভর হচ্ছে ছোট হাতের m, পৃথিবীর সেন্টার, পৃথিবীর ওই বস্তু থেকে পৃথিবীর সেন্টার পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে ধরো আমি নামকরণ করলাম x, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ পয়েন্টে একটা বস্তু আছে, m ভরের একটা বস্তু, আর সেন্টারে পৃথিবীর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে। তাহলে এখন এই বস্তুটাকে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ ঘটিয়ে উপরের দিকে নিয়ে যাব, তাহলে বলো তো এখানে কোন বল দ্বারা কাজ করে বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাব? মহাকর্ষীয় ক্ষেত্রে মহাকর্ষ বল দ্বারা না প্রযুক্ত বল দ্বারা? এই কনসেপ্ট গুলো কিন্তু মহাকর্ষ অধ্যায় তোমার ওই যে কার্যশক্তি ক্ষমতা অধ্যায় পড়ানো হয়েছে। বলো কোন বল দ্বারা কাজ করে এই বস্তুটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে? প্রযুক্ত বল দ্বারা। তো সেই কনসেপ্ট গুলো কি মনে আছে বলতো? আমি এই ছোট হাতের m কেজি ভরের বস্তুটাকে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ ঘটিয়ে b অবস্থানে নিয়ে যাই এবং এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণটা যদি dx হয়, তাহলে বলে dx ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ কত হবে? তার আগে বলো মহাকর্ষ বলটা কত? বলো F ইকুয়াল কি লিখবো আমরা? ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড কি লিখবো বলো? চিত্র থেকে বলো। স্যার x স্কয়ার। ভেরি গুড, x স্কয়ার। তাহলে এখন বলো তো এই m কেজি ভরে বস্তুটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ ঘটিয়ে আবার আমরা কোথায় নিয়ে যাচ্ছি? a থেকে b তে। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ কত হবে? dw ইকুয়াল টু বল ইনটু সরণ F ইনটু dx, রাইট? তো F মানে কত? ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড x স্কয়ার ইনটু কি dx। এখন বলো তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ ঘটালে কি এটা পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হবে নাকি পৃথিবীর পৃষ্ঠ থেকে কোথায় নিয়ে যেতে হবে? বলো পৃথিবীর পৃষ্ঠ থেকে কোথায় নিয়ে যাব? এই অঙ্কগুলো করানো হয়েছে কিন্তু উপরে নিতে হবে স্যার, অসীমে নিয়ে যেতে হবে, অসীমে নিয়ে যেতে হবে। তার মানে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে অর্থাৎ এই আর্থ থেকে যখন আমরা অসীমে নিয়ে যাব, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীমে নেওয়ার জন্য মোট কৃত কাজ বের করার জন্য এই উপরের সমীকরণটাকে কি করতে হবে বলো?
ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেট করতে হবে স্যার। তাহলে আমরা বাম পাশে DW দ্যাট ইজ ইকুয়াল টু ডান পাশে পৃথিবীর পৃষ্ঠ থেকে r থেকে কোথায় নিয়ে যেতে হবে? ইনফিনিটি। এই অঙ্কগুলো করানো হয়েছে কিন্তু ভুলে গেছো তোমরা কিন্তু। g ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড x স্কয়ার ইনটু dx। এবারে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা কত হবে? বাম পাশে DW মানে কত? w, রাইট? আর ডান পাশে যে রাশিগুলো ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m এটা বাম পাশে নিয়ে যাও। আর এখানে ইন্টিগ্রেশন r থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার -2 ইনটু dx, এই যে 1/x স্কয়ার এটাকে উপরে নেওয়া হলো, ঠিক আছে? এবার এটা ইন্টিগ্রেট করো, তো ইন্টিগ্রেট করলে কত হবে বলো? ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m, আর এটা ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড -2 প্লাস 1। ইন্টিগ্রেট করলে যা পাওয়ার থাকে সেই পাওয়ারের সাথে এক যোগ হবে, আর যোগ হয়ে যে পাওয়ারটা হবে সেটা দ্বারা আবার ভাগ করতে হবে। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখবো। আচ্ছা, এখন একটু শর্টকাট করব। নিচে যে -2 প্লাস 1 এটা মানে কত? -1। এই মাইনাসটাকে আমরা বাম পাশে নিয়ে যাব, তাহলে ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ইনটু আমরা এখানে এই যে x টু দি পাওয়ার -2 প্লাস 1 মানে হচ্ছে 1/x। এটা বুঝতে পেরেছি কিনা একটু আমাকে কনফার্ম করো সবাই। জি স্যার। এটা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়া, আমি আবারও রিপিট করতেছি তোমাদের। আচ্ছা, এবারে মাইনাস ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ইনটু লিমিটের মান বসাও। 1/x এর জায়গায় আবার আপার লিমিট, সূত্রে -1/x এর জায়গায় আবার লোয়ার লিমিট, ঠিক আছে? বলো তো 1 ভাগ ইনফিনিটি অর্থাৎ সামথিং ভাগ ইনফিনিটি ইকুয়াল টু কত? ম্যাথমেটিক্যালি দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। এবারে বাম পাশের মাইনাস আর ভিতরে মাইনাস গুণ করলে কত হবে বলো? স্যার প্লাস প্লাস হবে স্যার। ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড r। এই যে সমীকরণটা বের হলো, এই সমীকরণটা কোন ক্ষেত্রে তুমি প্রয়োগ করবে করে কাজের মানটা বের করবে বলো? এই সমীকরণটা কখন ব্যবহার করে আমরা কাজ? ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে স্যার। নেভার। কে পারবে? এই সূত্রটা কখন ব্যবহার করে অঙ্ক করা যাবে কাজ বের করার ক্ষেত্রে? স্যার ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ কত নেবে সেটা বের করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। একমাত্র একটা স্টুডেন্টই বুঝতে পেরেছে, বাকিটা কেউই বোঝে নাই। তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে অসীমে নিয়ে যেতে চাই তাহলে কি পরিমাণ কাজ করতে হবে সেইটা বের করার জন্য এই সমীকরণটা। উপরের দিকে না মুজাহিদুল, অসীমে নিয়ে যাওয়ার জন্য, ভূপৃষ্ঠ হতে অসীমে নিয়ে যাওয়ার জন্য কি পরিমাণ কাজ করতে হবে সেটা বের করার জন্য। উপরে তো তুমি যদি ভূপৃষ্ঠ থেকে 10 মিটার উপরে নিয়ে যাও তাহলে কি এটা অ্যাপ্লাই করবে? না, এটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। অসীমের ক্ষেত্রে ওই অসীমের জায়গায় 10টা বসাইতে হবে। হ্যাঁ, অসীমের ক্ষেত্রে মানে হ্যাঁ ওটা সূত্র তো আরেকটা আছে স্যার, GMA/r+h। হ্যাঁ, ওইটা ইউজ করতে হবে। তোমার ওই যে কাজশক্তি ক্ষমতা অধ্যায় দেখবে, এটা এই সূত্রটা একমাত্র অসীমে নেওয়ার ক্ষেত্রে কৃত কাজ। আচ্ছা, এখন বলো তো এই যে mkg ভরে বস্তুটা যে পৃথিবী পৃষ্ঠ থেকে অসীমে নিয়ে গেলে এখন এই কাজটা এই বস্তুটা কার বিনিময়ে করবে? এই যে কাজটা যে করে এই কাজ করে যে বস্তুটাকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হতে হবে, এখন প্রশ্ন হচ্ছে যে এই বস্তুটা কাজ করবে কার বিনিময়ে বলো তো? কোন একটা বস্তুকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করি তখন সেখানে কি আমাদের শক্তি সরবরাহ করতে হয় না? জি স্যার, শক্তি সরবরাহ করতে। তাহলে এই বস্তুটাকে আমার গতিশক্তি সরবরাহ করতে হবে। তার মানে ওই বস্তুকে গতিশক্তি যেটা সরবরাহ করবা ওই গতিশক্তির বিনিময়ে এই বস্তুটা ওই পরিমাণ কাজ করে সমপরিমাণ কাজ করে কোথায় যাবে? পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে এই পরিমাণ কাজ করার জন্য সমপরিমাণ কি দিতে হবে? তোমাকে গতিশক্তি সরবরাহ করতে হবে। গতিশক্তি প্রদান করতে গতিশক্তি প্রদান করতে হবে। তার মানে এই গতিশক্তি আর কাজ তখন কি হবে? পরস্পর সমান হবে। এর অর্থ হলো যে তোমার এই গতিশক্তির যেটা দিয়েছে সেই গতিশক্তির বিনিময়ে কি হবে? তোমার ওই বস্তুটা এই যে কাজটা এই কাজ করে সে কি হবে? মহাকাশে চলে যাবে। তো গতিশক্তি মানে কত বলো? ইকের পরিবর্তে আমরা কি লিখবো? ইকের পরিবর্তে হাফ m v স্কয়ার হবে। দ্যাট ইজ ইকুয়াল টু কাজ কত? ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড কত? ক্যাপিটাল R। আচ্ছা, এখানে এই ভেলোসিটিটাকে যেহেতু আমরা স্কেপ ভেলোসিটি বলেছি, এই জন্য স্কেপ ভেলোসিটিকে আমরা ভিই দিয়ে প্রকাশ করি। ভিই দ্বারা কি ইন্ডিকেট করতেছি আমরা? মুক্তিবেগ, স্কেপ ভেলোসিটি। তাহলে এই ই দ্বারা বোঝানো হচ্ছে স্কেপ আর ভি দ্বারা বোঝানো হচ্ছে ভেলোসিটি। তাহলে এখানে হাফ এম ভি কি লিখবো নাকি ভিই লিখতে হবে বলো? ভিই লিখবো, মুক্তিবেগ লিখতে হবে, ঠিক আছে? এবারে বাম পাশে এই ছোট হাতের এম, ডান পাশে ছোট হাতের এম, বস্তুর ভরটা কাটাকাটি হয়ে গেল। খেয়াল করো, আমি যে বস্তুটাকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করতে চাচ্ছি এই যে ছোট হাতের এম, সেই এমটা কিন্তু দেখো উভয় পক্ষ থেকে কাটাকাটি হয়ে এলিমিনেট হয়ে গেল। এবারে আমরা এই জায়গা থেকে ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা ভিই ইজ ইকুয়াল টু কি পাচ্ছি বলো? √2gm ডিভাইডেড কি পাচ্ছি বলো? আর
এই যে সমীকরণটা বের হলো, জি এই স্যার। সমীকরণটাই হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। এখান থেকে আমরা আরেকটা সমীকরণ বের করতে পারি, সেটা হচ্ছে আমরা জানি যে জি ইকুয়াল টু কত জানি বলো, জিএম ডিভাইডেড আর স্কয়ার, তাই না? তাহলে ফাইনালি আমরা এখান থেকে কি লিখতে পারি বলো, জিএম ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ছোট হাতের আর ইনটু ছোট হাতের জি ইনটু আর স্কয়ার। তো এই মানটা যদি এখানে বসানো হয় তাহলে মুক্তিবেগের আরেকটা সমীকরণ তৈরি হয়, বলো তো সেটা কি? বলো, যে পারবে সে বলবে। স্যার 2GR। স্যার √2GR। ভেরি গুড। তাহলে উপরে 2 ক্যাপিটাল জি, আমি ওই সমীকরণটা আবারও লিখতেছি, হ্যাঁ, ক্যাপিটাল আর দ্যাট ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 2 ছোট হাতের জি ইনটু আর। এই যে সমীকরণটা বের হলো, এই সমীকরণটাই হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। এটা তো ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? তাহলে কোনো একটা বস্তুকে পৃথিবীর আকর্ষণ থেকে, পৃথিবীর ক্ষেত্রে এটা দেখো, এখানে মুক্তিবেগের সমীকরণে যে রাশিগুলো এসছে সেটা কি বলো, ক্যাপিটাল জি তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তাহলে ক্যাপিটাল এমটা কার ভর বলো, তুমি ওই বস্তুটাকে যে গ্রহ থেকে মুক্ত করতে চাও সেই গ্রহের ভর। আমরা যদি পৃথিবী থেকে মুক্ত করতে চাই তাহলে এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর এই ক্যাপিটাল আরটা তাহলে কার ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। জি স্যার। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে মুক্তিবেগ কার কার উপরে নির্ভর করে বলো, বলো তো মুক্তিবেগ তুমি যে বস্তুটাকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করবে সেই বস্তুটার ভরের উপরে কি নির্ভর করে বলো তো, এই এম এর উপরে কি নির্ভর করে বলো? জি না স্যার। ভরের উপরে নির্ভর করে না। দেখো ভর কিন্তু কাটাকাটি হয়ে গেছে, দেখো এই যে উভয় পক্ষ থেকে ছোট হাতের এমটা কাটাকাটি হয়ে গেল। তাহলে মুক্তিবেগ কার উপরে নির্ভর করে? উত্তর হচ্ছে গ্রহের ভর এবং গ্রহের ব্যাসার্ধের উপরে নির্ভর করে। তাহলে মুক্তিবেগ দুইটা জিনিসের উপরে নির্ভর করে, একটা হচ্ছে ওই গ্রহের ভর আর আরেকটা হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। অর্থাৎ আমরা এই সমীকরণ দিয়ে যদি বলি তাহলে তোমার তার ব্যাসার্ধ আর জি এর উপরে নির্ভর করে, এই কারণ থেকেই তো এটা এসছে। তাহলে মুক্তিবেগ দুইটা বিষয়ের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে যে ওই বস্তুটাকে কোন গ্রহ থেকে মুক্ত করছো সেই গ্রহের ভর, আর দুই নাম্বার হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। বাট মুক্তিবেগ কিন্তু কখনোই এই বস্তুর ভরের উপরে নির্ভর করে না। মানে কি স্যার, যে কোনো মানে ভরের বস্তুকে একই রকম বেগ দিলে সেটা পৃথিবী থেকে বেরিয়ে যাবে? হ্যাঁ, ধন্যবাদ সাকিব। একই 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 বেগ দিতে হবে। দেখো আমি একটা অঙ্ক করাচ্ছি, দেখো কিভাবে। যেমন আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে মুক্ত করতে চাই তাহলে আমরা সরাসরি এই ফর্মুলাটা ইউজ করি 2GR। কেননা পৃথিবীতে আমরা জানি যে জি ইকুয়াল টু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ক্যাপিটাল আর কত জানা আছে, 6.4 ইনটু 10⁶ মিটার, রাইট? তাহলে এগুলো আমাদের জানা আছে। তাহলে এই সমীকরণে মানটা যদি বসানো হয় তাহলে মুক্তিবেগ দেখো ভি দ্যাট ইজ ইকুয়াল টু √2 ইনটু জি মানে 9.8 আর আর মানে হচ্ছে 6.4 ইনটু 10⁶। এইটা ক্যালকুলেশন করলে তোমার এইরকম মান তৈরি হবে 11.20 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে কোনো একটা বস্তুকে যদি পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করতে চাও তাহলে এই পরিমাণ বেগ দিতে হবে। তার মানে কি? তার মানে যেহেতু মুক্তিবেগ বস্তুর ভরের উপরে নির্ভর করে না, তার মানে কি সেটা হচ্ছে যে তুমি 1 কেজি ভরে একটা বস্তুকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করতেও তোমার এই পরিমাণ বেগ দিতে হবে। আবার তুমি যদি তোমার 100 কেজি ভরে কোনো বস্তুকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করতে চাও তাহলেও তাকে কি বেগ দিতে হবে বলো? স্যার একই বেগ দিতে হবে। স্যার একই বেগ দিতে হবে। কেন? কারণ মুক্তিবেগ বস্তুর ভরের উপরে নির্ভর করে না। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো আজকে এইটুকুই থাক, সময় শেষ হয়ে গেছে।